তারেক রহমানের দলে জুলাই সংকট এবং শেখ হাসিনার কথাই বলছেন বিএনপি নেত্রী। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের একজন বিএনপির এমপি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনি, তিনি জুলাই আন্দোলন অর্থাৎ 2024-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান নিয়ে কিছু কথা বলেছেন, যেগুলোকে এক কথায় রাজনীতিতে বলা হয় বিস্ফোরক মন্তব্য। এবং স্বভাবতই বিএনপির অভ্যন্তরে এই নিয়ে তোলপাড় চলছে এবং নানাভাবে চেষ্টা হচ্ছে যে এই ভদ্রমহিলাকে দিয়ে এটা বলানোর যে তিনি আসলে এইটা বলতে চাননি, ওইটা বলতে চেয়েছিলেন, সেটা বলতে চাননি, ওইটা বলতে চেয়েছিলেন, এরকম নানান বিষয় চলছে এবং দলের মধ্যে তোলপাড় চলছে এই মন্তব্য নিয়ে। সেই মন্তব্যটি হচ্ছে যে তিনি বলেছেন যে প্রথমত জুলাই গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, এই আন্দোলন কাদের আন্দোলন ছিল তিনি বলছেন যে এটি অস্পষ্ট। ঠিক আজকে যখন আমি এই ভিডিওটা করছি তার কয়েক ঘন্টা আগে ঢাকায় এই জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত বিএনপির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে গুরুত্বপূর্ণ বক্তা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই অনুষ্ঠানে দাবি করেছেন যে জুলাই গণ অভ্যুত্থান, যেটা 2024-এ যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, সেটা আসলে বিএনপির মাস্টার মাইন্ড। এবং তিনি এটাও বলেছেন যে তিনি নিজে অর্থাৎ সালাউদ্দিন আহমেদ নিজে এবং তারেক রহমান, তারা দিনের পর দিন রাত জেগেছেন এবং নির্ঘুম রাত কাটিয়েছেন এবং এই আন্দোলনকে তারা নানানভাবে ডিজাইন করেছেন এবং তার ফলে এই সাফল্য এসছে যে হাসিনা সরকারের পতন হয়েছে, যেটা বিএনপির ভাষায় ফ্যাসিস্টের পতন হয়েছে। অন্যদিকে নীলোফার চৌধুরী মনি, বাংলাদেশের বিএনপির প্রথম সারির নেত্রী, তিনি ঠিক দুদিন আগে মন্তব্য করেছেন যে এই আন্দোলনটা যে কার আন্দোলন ছিল, অনেকেই অনেক রকম দাবি করছে, কিন্তু এই আন্দোলনটা কার ছিল, কারা এই আন্দোলনকে পেছন থেকে সমর্থন দিচ্ছিল, কারা অস্ত্র জুগিয়েছে, কারা খাদ্য জুগিয়েছে, কারা নানান ধরনের সুবিধাদি জুগিয়েছে, এই সবটাই রহস্যে ঘেরা। এবং এই রহস্য তিনি উদ্ঘাটনের অনেক রকম চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে যা যা তিনি জেনেছেন তার সবটা যদি প্রকাশ্যে বলেন তাহলে অনেকেরই কাপড় চোপড় আলগা হয়ে যাবে, অর্থাৎ কাপড় চোপড় খুলে পড়বে। তার মানে এমন কিছু এই নেত্রী জেনেছেন যেটা তার দলের জন্যও যথেষ্ট অস্বস্তির কারণ হবে এবং যেটুকু যা তিনি বলেছেন তাতেই মোটামুটি রাজনীতিতে একটা বড় ধরনের বিস্ফোরণ বাংলাদেশে শুরু হয়েছে শাসক দলের অন্দরে। আপনাদের মনে থাকবে যে এই 1 জুলাই, যেদিন এই জুলাই গণ অভ্যুত্থানকে উদযাপন, দ্বিতীয় বর্ষ উদযাপনের কার্যক্রমের সূচনা হলো, আমি সেদিন একটি ভিডিওতে আমার ভিডিওর শিরোনাম ছিল যে জুলাই আন্দোলন সেটা কি বাংলাদেশের জন্য সম্ভাবনা নাকি সংকট। আমি অন্তত এই 3 দিনের মাথায় এটা বলতে পারি, 3 দিন 4 দিনের মাথায়, যে বিএনপির মধ্যে এটা নিয়ে একটা চরম সংকট তৈরি হয়েছে। এই সংকটের একটা বড় কারণ হচ্ছে যে প্রথমত এনসিপির সঙ্গে তাদের একটা লড়াই, যে শেখ হাসিনা সরকারের পতনের কৃতিত্ব আসলে কার। আমরা সকলেই সামনের সারিতে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই আন্দোলনটি শুরু হয়েছিল, কিন্তু সালাউদ্দিন আহমেদ আজকে দাবি করেছেন ঢাকার অনুষ্ঠানে যে অরাজনৈতিকভাবে এই গোটা বিষয়টিকেই অর্গানাইজ করেছিল বিএনপি এবং তিনি তার ব্যক্তিগত অবদানের কথাও সেখানে বলেছেন যে তিনি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তখন দিনের পর দিন রাত জেগেছেন এবং এই গোটা আন্দোলনটা এবং এই অভ্যুত্থানটাকে তারা অর্গানাইজ করেছেন। ফলে এখানে স্বভাবতই জামায়াতে ইসলামী এবং এখন যারা জাতীয় নাগরিক পার্টি, তারা নিশ্চয়ই এটা কখনোই গ্রহণ করবে না এবং স্বয়ং মোহাম্মদ
ইউনূস তিনি তো ছাত্রদেরই এই ব্যাপারে কৃতিত্ব দিয়েছেন এবং একজন ছাত্র নেতা মাহফুজ আলম তাকে তিনি মাস্টার মাইন্ড বলে চিহ্নিত করেছিলেন, যে তারই সমস্ত ভাবনা চিন্তা কৌশল যার ভিত্তিতে এই গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছিল। যদিও এটা যত বড় আকারে হয়েছে তাতে একজন ব্যক্তির কথায় সবকিছু হয়েছে এটা ধরে নেওয়ারও কোনো কারণ নেই, কিন্তু বিএনপি যেভাবে দাবি করছে যে এটা তাদের, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা টানাটানি, অর্থাৎ এই যে জুলাইয়ের মতন একটা বিষয় যেটাকে আওয়ামী লীগ বিরোধীরা অনেকেই মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করেন, সেই জুলাইয়ের অভিভাবকত্ব নিয়ে এখন একটা বড় ধরনের টানা হ্যাচড়া শুরু হয়েছে। এটা তো গেল একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে দলের মধ্য থেকেই নীলোফার চৌধুরী মনির কথাটাকে যদি ভালোভাবে বিশ্লেষণ করা যায় তাহলে এটাই তিনি এই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন যে বিএনপি তারা এই আন্দোলনে কিভাবে ছিল। তিনি বলতে চাইছেন যে আরও কোনো রহস্য ঘেরা অদৃশ্য কোনো শক্তি এই আন্দোলনটিকে সম্পন্ন করে, যে শেখ হাসিনা সরকারের পতনকে নিশ্চিত করে। লক্ষ্য করবেন যে এই বক্তব্যের সঙ্গে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তিনি কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লাগাতার এই কথাটি বলছিলেন যে কিছু ছেলে মেয়ে, কিছু স্কুল কলেজের কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতীদের সামনে আনা হয়েছিল বটে, কিন্তু এটা ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এমনকি নীলোফার চৌধুরী মনি তিনিও বলেছেন যে যেভাবে হত্যাকাণ্ডগুলি সম্পন্ন হয়েছে তাতে যে এটা একটা বিশেষ ধরনের ডিজাইন, এবং এইটা বলতে গিয়ে তিনি বলেছেন যে এমন অনেক আন্দোলনকারীকে তিনি তখন তার আলাপ হয়েছিল, পরিচয় হয়েছিল, যে যারা পাশাপাশি দাঁড়িয়ে আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু কেউ কাউকে চেনেন না। এবং তিনি বলছেন যে এমন অভিজ্ঞতাও তার কাছে আন্দোলনকারীরা বলেছে যে পাশে একজন দাঁড়িয়েছিল, স্লোগান দিচ্ছিল, হঠাৎ করে দেখা গেল সে পড়ে গেল, মনে হলো যেন যে অসুস্থ হয়ে পড়েছেন, হয় মাথা ঘুরে গেছে বা প্রেশার বেড়ে গেছে, কিন্তু পরে জানা গেল যে সে মারা গেল। কিভাবে মারা গেল না, দেখা গেল যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাহলে গুলি কোন দিক থেকে আসলো, যারা পাশে দাঁড়িয়ে আছেন তারা কেউ জানে না, কেউ নজর করলো না গুলি কোন দিক থেকে আসলো, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলেন। স্নাইপার রাইফেল থেকে যেই গুলি তাকে বিদ্ধ করলো এবং তিনি ওইখানে মারা গেলেন। এই নেত্রী, বিএনপির এই নেত্রী বলছেন যেরকম অসংখ্য মানুষ মারা গিয়েছেন, যাদের এইরকমভাবে মারা গিয়েছেন, স্নাইপার রাইফেলের গুলিতে মারা গিয়েছেন, যে গুলি বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না, যে বন্দুক বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না। ফলে তিনিও প্রশ্ন তুলেছেন যে এই যে এত মানুষ মারা গিয়েছেন তাদেরকে কি পুলিশ হত্যা করেছে নাকি অন্য কেউ হত্যা করেছে। এবং তিনি আরও একটি গুরুতর বিষয় অঙ্গুলি হেলন করেছেন সেনাবাহিনীর দিকে। তিনি বলছেন যে সেনাবাহিনী, তাদের কাজ হচ্ছে সরকার এবং দেশের পরিস্থিতি রক্ষা করা, কিন্তু ওই সময় সেনাবাহিনী উল্টোটি করেছে, যে তারা শেখ হাসিনাকে দেশের বাইরে বার করে দিয়ে একটা রক্তপাতহীন গণ অভ্যুত্থানের আয়োজন করে দিয়েছে। এবং এই নেত্রী এই কথা বলছেন যে সেনাবাহিনীর প্রত্যক্ষ মদত ছাড়া, সহায়তা ছাড়া এই ধরনের বিষয়টি হতে পারত না। এটা নতুন কথা নয়, আমরা সকলেই সেটা জানি, অনেকেই জানেন, এবং এই নিয়ে সংবাদ মাধ্যমে প্রচুর প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তথ্য প্রমাণও প্রকাশিত হয়েছে। কিন্তু বিএনপির একজন নেত্রী যখন বলেন যে এর পেছনে ডিপ স্টেট থাকাটাও অসম্ভব নয়, আর তারই দলের নেতা, এখন তো বলা হচ্ছে যে তিনি দ্বিতীয় নেতা তারেক রহমানের পরেই হচ্ছেন সালাউদ্দিন আহমেদ, তিনি জুলাই যোদ্ধাদের স্মৃতির অনুষ্ঠানে, জুলাই শহীদদের স্মৃতি রক্ষার অনুষ্ঠানে গিয়ে দাবি করছেন যে এই আন্দোলনের অন্যতম রূপকার হচ্ছেন বিএনপি এবং কারিগর হচ্ছেন তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদ। ফলে বোঝাই যাচ্ছে যে বিএনপির মধ্যে সংকটটা কত তীব্রতর। যে কথা বিএনপির এই নেত্রী বলেছেন, তিনি যে একেবারে নতুন কথা বলেছেন এমনটি নয়, কিন্তু তিনি তো বিএনপির নেত্রী হিসেবে কথাগুলি বলেছেন। এটা তো নতুন শুধু নয়, এটা বিস্ফোরণ। রাজনীতিতে এই ধরনের ঘটনাকেই বিস্ফোরণ বলা হয়। সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, যিনি
অন্তর্বর্তী সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার 7 দিনের মাথায় তাকে ওই পদ থেকে যে সরে যেতে হয়েছিল, সেটাও কিন্তু ছিল এই স্নাইপার রাইফেল সংক্রান্ত মন্তব্য। তিনি আনসার বাহিনীর আহত কর্মীদের দেখতে হাসপাতালে গিয়ে দেখে আসে, বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বলেছিলেন যে কিছু বিষয়ে তিনি হিসেব মেলাতে পারছেন না। এমন এমন গুলিবিদ্ধ মানুষের মানে পোস্টমর্টেম করে এবং চিকিৎসকেরা দেখে যে বুলেট বার করছে, সে বুলেট বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না, এমনকি বাংলাদেশ সেনাবাহিনীও ব্যবহার করে না, কিন্তু সেই বুলেট বিদ্ধ মানুষ হাসপাতালে চিকিৎসাধীন অথবা মর্গে তার দেহ পড়ে আছে। তিনি বলছেন যে তিনি এই নিয়ে তদন্ত করতে চেয়েছিলেন যে কোথা থেকে এই ধরনের মারণাস্ত্র এলো, কিন্তু এইরকম একটি মন্তব্য করার 7 দিনের মধ্যেই কিন্তু তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে পাঠ করা হয়েছিল নৌ পরিবহন উপদেষ্টা এবং শ্রম দপ্তরের উপদেষ্টা, এইরকম কয়েকটি পদ তাকে দেওয়া হয়েছিল। তিনি অভিমানে সরে যেতে চেয়েছিলেন, একটি সাক্ষাৎকারে বলেছেন, কিন্তু মোহাম্মদ ইউনূস তাকে ডেকে বারে বারে বিনীতভাবে অনুরোধ করায় তিনি উপদেষ্টা মণ্ডলীতে থেকে গিয়েছিলেন। এই উপদেষ্টা মণ্ডলীতে পূর্ণ মেয়াদ থাকার পরে তিনি আরও বিস্ফোরক কথা বলেছেন। তিনি বলেছেন যে তার কাছে ভিডিও আছে, তার কাছে ছবি আছে, যে হেলিকপ্টারে করে কিছু লোককে নামানো হয়েছিল, যারা লুঙ্গি পরা, যারা গেঞ্জি পরা, আবার মাথায় হেলমেট আছে, এবং যাদের চেহারার গড়ন বাংলাদেশিদের মতো নয়, এবং তারা এই অপারেশন চালানোর পর তারা আবার হেলিকপ্টারে উড়িয়ে তাদেরকে নিয়ে চলে যাওয়া হয়েছে। এই যে কথাগুলি, এই কথাগুলি থেকে যেটা বোঝা যায় যে এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান এবং অভ্যুত্থানকে কেন্দ্র করে যে শত শত মানুষের মৃত্যু, যে মৃত্যুর কথা রাষ্ট্রসংঘ কোথা থেকে পেয়েছে তথ্য কেউ জানে না, তারা বলেছে 1400 জন, অথচ বাংলাদেশের সরকার, পরপর 2টি সরকার, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান বিএনপি সরকার, তারা নানানভাবে হিসেব মিলিয়ে দেখাচ্ছে যে কোনো মতেই মৃতের সংখ্যা 800-র বেশি নয়। তাহলে এই যে আরো 600 মৃত্যু রাষ্ট্রসংঘ যে দেখালো, সেই মৃত্যুগুলি বা সেই দেহগুলি বা কোথায় গেল এবং কারাই বা তাদের মারলো, এই প্রশ্নের জবাব এখনো নেই। কিন্তু বিএনপি নেত্রী তিনি প্রশ্ন তুলেছেন যে কারা মারলো, এ প্রশ্ন তিনিও তুলেছেন, এবং তিনি এই ব্যাপারে সেনাবাহিনীর দিকে অনেকটা ইঙ্গিত করছেন যে সেনাবাহিনীর ভূমিকাটা মোটেই সঠিক ছিল না, অর্থাৎ যা তাদের কর্তব্য এই ধরনের সিচুয়েশনে, সেই কর্তব্য তারা পালন করেনি, বরং তারা একটা পালাবদলকে, রক্তপাতহীন একটা পালাবদলকে সহায়তা করেছেন। বিএনপির নেত্রীর বক্তব্য হচ্ছে যে এইটা সেনাবাহিনীর কাজ ছিল না। সাখাওয়াত হোসেন তিনি যে বারে বারে কথাগুলি বলেছিলেন যে এই অভ্যুত্থানে মৃত্যু এবং বুলেট এবং আগ্নেয়াস্ত্র, এই জায়গাগুলিতে অনেক ধোঁয়াশা আছে। লক্ষ্য করে দেখবেন যে এই কথাগুলি কিন্তু শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে বলে আসছেন, আওয়ামী লীগের নেতারাও বলে আসছিলেন যে বাংলাদেশ পুলিশের হাতে এই ধরনের অস্ত্র নেই, কিন্তু দেখা গিয়েছিল যে সাধারণ মানুষের হাতে অস্ত্র আছে, এবং এমনভাবে মানুষ মারা গিয়েছেন যেগুলো বোঝাই যাচ্ছিল যে আশপাশের কোনো বাড়ি থেকে বা কোনো মার্কেট ছাদ থেকে গুলি এসেছে, অর্থাৎ গুলির যে ডাইরেকশন, যেভাবে গুলি শরীরে লেগেছে, তাতে বোঝা যাচ্ছে যে উঁচু কোনো জায়গা থেকে সেই গুলি করা হয়েছিল। আবার সাখাওয়াত হোসেন আরও একটি কথা বলেছিলেন, যেটার সঙ্গে এই বিএনপি নেত্রীর কথার মিল আছে, যে সেনাবাহিনীর যে ভূমিকা এই গণ অভ্যুত্থান সংগঠনে। সাখাওয়াত হোসেন সাক্ষাৎকারে বলেছিলেন যে গণ অভ্যুত্থান চলাকালীন তিনি ঢাকার একটি এলাকায়, তারা কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসার, তারা একটা জায়গায় গিয়েছিলেন, তখন সেখানে লড়াই চলছিল। সেই সময় তার মোবাইলে ফোন আসে সেনা সদর থেকে, তাকে বলা হয় যে স্যার ওখানে থাকবেন না, ওখানে স্নাইপার বন্দুক থেকে গুলি চালানো হচ্ছে, আপনারা ওখান থেকে দ্রুত সরে যান। তার মানে সেনাবাহিনীও এই বিষয়টি জানতো যে যে অস্ত্র পুলিশের হাতে নেই, সেই অস্ত্র ওখানে ব্যবহৃত হচ্ছে গণ অভ্যুত্থান মোকাবিলার নামে। তার মানে গণ অভ্যুত্থান মোকাবিলা করতে গিয়ে যে মৃত্যুগুলির দায় বাংলাদেশ পুলিশের ঘাড়ে চেপেছে, সেই মৃত্যুগুলির দায় যে সবটা তাদের নয়, এটা অনেক আগেই স্পষ্ট ছিল।
শেখ হাসিনা বারে বারে বলছিলেন এখন বিএনপির নেত্রী তিনি যুক্তিতক্ক দিয়ে এবং একাধিক টেলিভিশন চ্যানেলে তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন, এবং তিনি একথাও বলেছেন যে তিনি বরাবরই তার রাজনীতিটা এইভাবেই তিনি করেন যে তিনি হিসেব মেলানোর চেষ্টা করেন, এবং বলছেন যে হিসেব মেলাতে গিয়ে একটা স্তরে যাওয়ার পরে তিনি আর এগোননি। তার কারণ তিনি বলছেন যে যতটুকু যা জেনেছি সবটা যদি বলি তাহলে অনেকেরই কাপড় চোপড় খুলে যাবে। কার কাপড় চোপড় খুলে যাবে, কাদের কাপড় চোপড় খুলে যেত, এগুলো তো এখন বড় প্রশ্ন তৈরি করেছে। স্বভাবতই বিএনপির ছাত্রদল রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের যিনি সভাপতি, তিনি এই নেত্রীকে যা নয় তাই বলেছেন। ফেসবুকে বলেছেন যে আপনার বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, যদিও আবার পরে দুজনের কথা হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু বিএনপির অভ্যন্তরে যে একটা তোলপাড় চলছে যে এই এমপি, সংরক্ষিত আসনের এই এমপি তথা দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক যা বলেছেন তা শেখ হাসিনাই এতদিন ধরে বলছিলেন। ফলে হাসিনা যে ষড়যন্ত্রের কথা বলছিলেন, হাসিনা যে মেটিকুলাস ডিজাইনের কথা বলছিলেন, হাসিনা যে বিশ্বাসঘাতকতার কথা বলছিলেন, দেখা যাচ্ছে যে আজকের শাসক দল বিএনপি তারা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বেশ সাড়ম্বরে আয়োজিত হলো বাংলাদেশে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজনে বেশ একটা জমকালো আয়োজন অনুষ্ঠিত হলো, যেখানে আমাদের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার থেকে শুরু করে বিরোধী দলীয় নেতা, জামাতের আমির সহ আরও অনেকেই গুরুত্বপূর্ণ অনেকে উপস্থিত ছিলেন। এবং সেখানে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে অভিহিত করা হয়েছে। এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। এবং এই প্রথমবারের মতোই আমরা দেখছি বিশেষ একটি গোষ্ঠীর মানুষেরা বেশ সাড়ম্বরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, যেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে। আপনার প্রতিক্রিয়া? দক্ষিণ প্লাজায় বাংলাদেশের রাষ্ট্রের অন্যতম রূপকার বঙ্গবন্ধুর নেতৃত্বে 69-এর গণঅভ্যুত্থানের মুকুটহীন সম্রাট আপনার তোফায়েল আহমেদের জানাজা হয় না, আর সেইখানে যিনি গালিগালাজকে একটা শিল্পে পরিণত করেছিল, অসভ্যতা, মহিলাদেরকে অপমান করা, মহিলাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলা, যেটা বাংলাদেশের সংস্কৃতি, স্বাধীনতা, ধর্ম কোনোটাই অ্যালাউ করে না, সেই ভদ্রলোককে জানাজা হলো সাউথ প্লাজায়। কাজেই এই যে একটা অসভ্যতাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া, এটা ডক্টর ইউনূস যে অপকর্ম করে গেছেন। এখন আপনি আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন। দেখেন, আমাদের বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে আমরা বন্ধুত্ব রাখতে চাই, আমাদের তার একটা সভ্যতা ভব্যতার মধ্যে একটা ডেকোরাম মেনটেন করে। আমার যদি স্মৃতিতে বিট্রে না করে, তাহলে এই প্রথম কোন স্বাধীনতা, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন হলো আপনার দক্ষিণ প্লাজা, পার্লামেন্টের দক্ষিণ প্লাজায়। দক্ষিণ প্লাজা কিন্তু কোনো কিছু না লেখা থাকলেও দক্ষিণ প্লাজা হচ্ছে আমাদের মূল স্তম্ভ, যেখানে আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও শপথ নিয়েছেন দক্ষিণ প্লাজায়। সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের কি মাহাত্ম্য! এখন ধরেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে বলেছিল কানাডাকে 53rd স্টেট হিসাবে করার জন্য। 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনুস চুক্তি করে যেভাবে বর্তমান সরকারের ডানা বা পালক কেটে দিয়ে গেছে, আপনার দেশকে একটা পরাধীনতার শৃঙ্খলে, এটা আমরা বলছি না, এমনকি বিএনপি পন্থী বুদ্ধিজীবীরাও বলছে। বিএনপির একজন প্রবীণ সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা বলেছেন এই চুক্তি হচ্ছে রবার্ট ক্লাইভ এবং মির্জাফরের চুক্তি। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার সাউথ প্লাজায় উদযাপন, তাহলে প্রত্যেক দেশেরই এখন স্বাধীনতা দিবস, বিজয়, ওদের যে বিজয় দিবস, সেইটার উদযাপন সাউথ প্লাজায় করতে চাইবে, এবং তখন তো গভর্নমেন্ট না করতে পারবে না। যদি অন্য দেশেরাও করতে চায় যে ঠিক আছে সাউথ প্লাজায় আমরা করব, এটা একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকলো। আর আপনি যেটা বলছেন জামাত বলছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু কিনা জানি না, তবে জামাতকে তারা ইউজ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এটা অভ্যাস হচ্ছে, আফগানিস্তান থেকে শুরু করে তারা মৌলবাদী দলগুলোকে ব্যবহার করে ওই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য নামানোর জন্য।
এই জন্য দেখবেন আপনি ক্লিনটনও এসে জামাত ইসলামকে বলেছিল যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন যে জামাত একটা মডারেট দল, যেটা বাংলাদেশের মানুষ কখনোই মানে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র তো আমাদের মুক্তিযুদ্ধে শুধু বিরোধিতা না, তারা সপ্ত নৌবহর পাঠিয়েছিল নভেম্বরের শেষে, এবং তখন যদি সমাজতান্ত্রিক বিশ্বের নেতা সোভিয়েত ইউনিয়ন তার পাল্টা নৌবহর না পাঠাতো, তাহলে হয়তো আমাদের মুক্তিযুদ্ধ আরো প্রলম্বিত হতো। এখন আমাদের স্পিকার বা ওনারা যারা বললেন, তারা তো একটা তো ভদ্রতা আছে, যেমন ভারতকে তো সবাইকে আমরা পরীক্ষিত বন্ধু বলি, স্পিকার সাহেব ভারতকেও নিশ্চয়ই পরীক্ষিত বন্ধু বলবেন। কিন্তু এই যে বাড়াবাড়িটা আমরা দেখছি, আর আমি সবচেয়ে সন্দেহ করি জামাত যখন কাউকে পরীক্ষিত বন্ধু বলে, কারণ জামাত ব্রিটিশদেরও পরীক্ষিত বন্ধু ছিল। আপনি এটা জানেন তো, জামাত পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিল না, প্রচুর তথ্য দলিল পত্রাদি আছে। আবুল আল মওদুদিরা ব্রিটিশের দালালি করেছিল। দালালি এবং বিদেশি রাষ্ট্রের চামচামি করা তাদের রন্ধে রন্ধে, তাদের শিরায় উপশিরায়। তো জামাত মনে করছে আমেরিকার চামচামি করে যদি আমি কিছু সুযোগ সুবিধা পেতে পারি। আপনি কি আমরা দেখেছেন যে অন্য কোনো বার মানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস এরকম সাড়ম্বরে উদযাপিত হয়? মানে এবার ফেসবুকে বিশেষ একটি গোষ্ঠীর মানুষেরা ঢাক ঢোল পিটিয়ে অভিনন্দন জানালো, শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হঠাৎ করে একটু ছন্দপতন কিনা, যদি ছন্দপতন হয়ে থাকে এটির কি বিশেষ কোনো গুরুত্ব রয়েছে? আপনি বঙ্গবন্ধু বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনার কথা বাদ দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও তো বেশ কয়েক বছর প্রেসিডেন্ট ছিলেন। গণতন্ত্রের মা বলে খ্যাত যারা মনে করে, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া তো 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন সাফল্যের সঙ্গে, শক্তিশালী ভাবে, বড় দল হিসাবে। ওই ওনার আমলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আমরা দেখিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এমন কি মধু হলো যে তার স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে আমাদের, আপনার এর নাম কি, এই সাউথ প্লাজায়। আর জামাতের রাজনীতির বৈপরীত্যটা দেখেন, জামাত এখানে কোকোকলা খায় না, কারণ এটা ইহুদিরা বানায় বা খায় না, বা না খাওয়ার ভান করে। জামাত ইরানের পক্ষে অংশগ্রহণ করে। ইরানের সঙ্গে যুদ্ধ কি মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে না, চীনের হচ্ছে না, ভারতের হচ্ছে? এইটা হচ্ছে একটা ভণ্ডামি। সবার আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে তার সাহায্য নিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন রাজনৈতিক দলগুলো দেখে, তারা ভুলে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সরকারকেই সমর্থন করে বা যে শক্তিকেই ক্ষমতায় আনতে চায়, আলটিমেটলি তারা পারে না। ভিয়েতনাম থেকে শুরু করে বহু দেশে উদাহরণ আছে, ফিলিপাইন, এই যে ফিলিপাইনের মার্কোস থেকে শুরু করে সবাই। এবং মার্কোসেরই ওয়াইফ বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর অভাব হয় না। আমাদের সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এখানে যদি মৌলবাদের উত্থান আবারও 2001 থেকে 2006 মতো বিএনপি নীরব থাকে, এবার কিন্তু আর কোনো পার পাবে না। ওই পরের দিকে বাংলা ভাইকে গ্রেপ্তার যেরকম করেছিল বিএনপি, কিন্তু এবার কিন্তু সুযোগ পাবে না। এত বাড়াবাড়ি করলে মৌলবাদীরা, এই যে কিছুদিন আগে দেখলাম পতাকা আপনার ISIS স্টাইলে ওই ক্যালিগ্রাফি দিয়ে, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য নামিয়ে দেবে। এখন সেইটা বিএনপি বোঝে কি না, বিএনপির কালকে কোন কোন নেতা ছিল আমি দেখিও নি। তো বিএনপিকে চিন্তা করতে হবে। আর এখন যদি এই যে অগাস্টে তো ভারতেরও স্বাধীনতা দিবস, পাকিস্তানেরও স্বাধীনতা দিবস, সবাই যদি সাউথ প্লাজায় করতে চায়, তাহলে আমরা কি ওই গরিবের বউ যে আমার বাড়িতে এসে সব সাহেব এসে ভাত খাবে? আমার বাংলাদেশ এই জন্য আমি এই ঘটনার নিন্দা জানাই। তারা তাদের যুক্তরাষ্ট্রের তাদের এম্বাসির ভেতরে যা ইচ্ছা করুক, বন্ধু রাষ্ট্র ঠিক আছে, উদযাপন করুক, কিন্তু সাউথ প্লাজায় স্পিকারের উপস্থিতিতে এবং জামাত বলে পরীক্ষিত বন্ধু। তো জামাত 71-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ভুলে গেছে, কারণ 71-এ জামাতই ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। এটা সেদিনও প্রধানমন্ত্রী আবার স্মরণ করিয়ে দিয়েছে, সালাউদ্দিন সাহেব তো পার্লামেন্টে ডেইলি স্মরণ করায় দেয়। সেটা হচ্ছে যে একটা দলের সাধারণ সম্পাদক অনবরত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, সরাসরি মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে কথাবার্তা বলে যাচ্ছেন। তিনি বলছেন যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস হতে পারে না, এটা ভারতের বিজয় দিবস। তিনি কখনো বলছেন একটা বলের পিছনে 11 জন মানুষ কেন দৌড়াবে, এটা কোনো কিছু হলো বা এটা কোনো খেলা কিনা।
আবার কখনো বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরকার আছে কিনা, এখানে কোনো গবেষণা নাই, এখানে হিন্দুপন্থী শিক্ষকদের কারণে বাজেট বরাদ্দ হয় না। এই যে অনবরত একের পর এক আপত্তিজনক কথাবার্তা, মানে এটির আসলে কারণ কি? বাংলাদেশ কি একটা বিশেষ গোষ্ঠীর উর্বর ক্ষেত্রে পরিণত হলো? যা ইচ্ছে তাই বলে যাবে এবং সেটির কোনো জবাবদিহিতা নেই। দেখেন, এবি পার্টি বা আমার বাংলাদেশ নামটা নিয়েছে ওরা ভণ্ডামি করে। অ্যাকচুয়ালি ওদের নাম হওয়া উচিত ছিল আমার পাকিস্তান পার্টি, এপি পার্টি। তো যাই হোক, তারা বাংলাদেশের রাজনীতি করতে হবে বলে আমার বাংলাদেশ নাম দিয়েছে। এখন এটি হচ্ছে জামাতের একটা আপনার আউটফিট বা জামাতের একটা বি বি টিম বা সি টিম। জামাত তো ধরেন অনেকগুলো বি টিম সি টিম করে রাখে। জামাত নিজে একটা, জামাত আওয়ামী লীগের মধ্যে গুপ্ত ছিল, জামাত এখন বিএনপির মধ্যে গুপ্ত আছে, জামাত এবি পার্টি করেছে, জামাতের ওই যে ইনকলাব মঞ্চ আছে, জামাতের নিরপেক্ষ মঞ্চ, একটা নিরপেক্ষ যারা বলে বাংলাদেশে আমরা নিরপেক্ষ, তারা একটা দল। এনসিপি ও জামাতের যুব শাখা আমি মনে করি, কারণ জামাত ইসলামের ছাত্র শাখা আছে, মহিলা শাখা আছে, জামাত ইসলামের কোনো যুব শাখা নাই। এবং ডক্টর আব্দুল্লাহ তাহের জামাতের অত্যন্ত ব্রিলিয়ান্ট নেতা জামাতের জন্য। তো উনি বলেছে যে আপনার নাহিদদের আমরা নার্সিং করেছি, আমরা গ্রুমিং করেছি। তো এই এই যে এবি পার্টির যে ফুয়াদ সাহেব, আসাদুজ্জামান ফুয়াদ, আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল এখানে যখন আমরা বিভিন্ন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি 22-23 সালে। তো তখন থেকেই আমি, তখনও তার এত অবস্থা দেখিনি। একটা বোধহয় তার মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে যে সবসময় শিরোনামে থাকতে চায়। দল তো খুবই ছোট, ইনসিগনিফিকেন্ট, নির্বাচনও তাদের ফলাফল খারাপ, কিন্তু সে যেটা 16 ডিসেম্বর নিয়ে অধ্যত বলেছিল অমার্জনীয় অপরাধ, এবং তখন তার দলের সভাপতি মুজিবুর রহমান মঞ্জু সাহেব বলেছিল এটা ঠিক হয়নি, আপনার মনে আছে কিনা? এটা হচ্ছে জামাতদের ফ্যাশন, জামাত এবং জামাতপন্থী দলে, যে একজন বলবে অপমান করবে, আরেকজন বলবে ঠিক হয়নি। আর মুক্তিযুদ্ধ এতই শক্তিশালী এবং মুক্তিযুদ্ধ বাঙালির আত্মায় এমন করে যে মুক্তিযুদ্ধের দল হিসাবে তাল পাওয়ার চেষ্টাও জামাত করে। এই জন্য দেখেছেন এক এমপি বলেছে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, পরে দেখা গেল জন্ম 81 সালে, আবার ওর বাবা বেঁচেও আছে। এটা কারণ হচ্ছে জামাত বুঝতে পারছে না মুক্তিযুদ্ধকে কি মানে অভিনয় করে মাথায় রাখবে, না বুকে রাখবে, নাকি পায়ের তলে রাখবে, যেটা ওদের আসল মোটিভ। আর ফুয়াদ এর আগেও আমি দেখেছি ক্রিকেট নিয়ে, খেলা নিয়ে, ফুটবল নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাও একটা আপনার অসভ্য বক্তব্য। অ্যাকচুয়ালি তারা বাংলাদেশকে তালেবানের দিকে নিতে চায়, এবং এক্ষেত্রে আমি বলবো বিএনপি কে অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি মুক্ত বুদ্ধি চিন্তার চর্চার ক্ষেত্র বাংলাদেশকে করব, গণতন্ত্রের পথে আগাবো, নাকি তালেবানিকরণ করব। কারণ বিএনপির আমলে কিন্তু প্রথম আমরা শুনেছি স্লোগান আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। বিএনপির আমলে 2001 থেকে 6 আমরা দেখেছি 64টা জেলায় একযোগে বোমা হামলা। আমার এক ব্যক্তিগত আমার ক্ষতি, আমার ক্লাসমেট ছিল শহীদ সোহেল আহমেদ, সহকারী জজ, 2005 সালে হত্যার শিকার হয়েছিল জঙ্গিদের কাছে। রাজশাহী জোনে বাংলা ভাই, তারপরে সায়ক, পরে বিএনপি গ্রেপ্তার করেছিল, বিএনপির সরকারি বিচার করেছিল, এই জন্য তারা ধন্যবাদ পাবেন। কিন্তু তারা এই যে জঙ্গিবাদ বা মৌলবাদের সঙ্গে আপোষ করে, কিন্তু কার ক্ষতি হবে জানি না, সবচেয়ে ক্ষতি হবে বিএনপির। কারণ মৌলবাদ, জঙ্গিবাদ এবং এই যে এই সফট বুদ্ধিজীবী স্টাইল যেটা ফুয়াদরা করে, অ্যাকচুয়ালি তো বুদ্ধিজীবী না, মানে একটা আপনার মৌলবাদের একটা আধুনিক রূপ, স্যুট প্যান্ট পরার রূপ। আবার টাইটেলও আছে একটা ব্যারিস্টার। আমাদের দেশে কিন্তু ব্যারিস্টার আমিরুল ইসলাম, ডক্টর কামাল হোসেন আর শওকত আলী খানের পর আমি আর বাংলাদেশে কোনো প্রগতিশীল ব্যারিস্টার পাইনি। ভারতবর্ষে যারা লন্ডনে গেছে বুর্জুয়া দল করতে, ওইখানে গিয়ে ব্যারিস্টার হয়ে কমিউনিস্ট হয়েছে, জ্যোতি বসু, তারপরে আপনার আরো অনেক নেতা। আর আমাদের গুলো ব্যারিস্টার হয়ে এসে এখানে সুবিধাবাদী, জামাতিকরণ, আর জামাত অবশ্য আপনার জামাতের ফান্ড থেকে, যখন মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ খালেদা জিয়া সরকারের 2 মন্ত্রী ছিল, তখন তারা আপনার ফান্ড পেয়েছিল, এবং তারা তো রাজনৈতিকভাবে ফান্ড ব্যবহার করে, তারা প্রায় 100-5 ব্যারিস্টার বানিয়েছিল। এখন সেগুলোর অত্যাচার আমাদের জাতিকে সহ্য করতে হচ্ছে। তো সুতরাং
এই ফুয়াদকে এত অবশ্য আমি আরেকটাও মনে করি এত বেশি গুরুত্ব দেওয়ারও কিছু নাই, বরং আমাদের যারা আইনজীবীরা আছে তাদের আরো মুখ খুলতে হবে। কারণ আমি একটা বিষয় খুবই আশাবাদী, আমার এই পবিত্র দেশ, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটা ধর্ম পালনকারী মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের বাংলাদেশ, এটা ধর্মান্ধতার বাংলাদেশ না। এই অ্যাটেম্প বহুবার তারা নিয়েছে, এখনো হয়তো ইউনূস যে চলে গেছে এইটা জামাত এবং এবি পার্টি ভুলে গেছে, মনে করছে এখনো তারা ক্ষমতায়। এই ভুল ভাঙানোর জন্য বিএনপির যা করার দরকার, বিএনপি সেটা করা উচিত, না করলে জনগণ করবে, আপনি নিশ্চিন্তে থাকেন। এই দেশ ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে, ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে, নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন আপনার সঙ্গে আমি একমত যে তাদেরকে গুরুত্ব দেওয়ার বিশেষ কিছু নেই, কিন্তু একের পর এক মানে তিনি যদি ব্যক্তিগত জায়গা থেকে বলতেন আমাদের কোনো মানে এত বেশি গুরুত্ব ঠিকই বলেছেন, আমাদের উত্তর দিতে হবে, আমাদের পাল্টা বক্তব্য দিতে হবে, আপনি ঠিক। কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তিনি যখন এই ধরনের মন্তব্য করেন তখন তো অবশ্যই আমাদেরকে বিবেচনায় নেওয়া দরকার। অবশ্যই। নচেত তো এরপর তো আরো ভয়ঙ্কর সব কথাবার্তা আসবে। এবং একটি বিষয় আপনি যেটা বলছেন তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এর মাধ্যমে তারা যে মানসিকতার প্রকাশ ঘটাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দুত্ববাদী শিক্ষকদের কারণে গবেষণা হচ্ছে না, এতে কোন ধরনের মন্তব্য আবার? হ্যাঁ, গবেষণা নেই, গবেষণার জন্য বরাদ্দ নেই, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি, কিন্তু এখানে আবার সাম্প্রদায়িক কথা জুড়ে দেওয়া, হিন্দুত্ববাদী শিক্ষকদের কারণে এগুলো হচ্ছে না, এর মাধ্যমে আসলে কি বোঝাতে চাইছে? মানে স্পষ্ট একটা বিভাজনের। হ্যাঁ শোনেন, জামাত এবং এই যে এবি পার্টি এবং অন্যান্য দলগুলো যারা ইসলামের, পবিত্র ইসলামের মতো এত একটা মহান ধর্মের নামে ধর্মীয় দলের দাবি করে, কিন্তু সমস্ত সভ্যতা বিরোধী কাজ করে, এরা হচ্ছে প্যাথোলজিক্যালি এন্টি বাংলাদেশ। এদের কোনো জন্মের দরকার নাই, মুক্তিযুদ্ধের সময় জন্মায়নি দেখে তার রাজাকার না, তা না। রাজাকার হচ্ছে একটা চেতনা, পাকিস্তান বিরোধিতা একটা চেতনা। ধরেন আমরা তো মুক্তিযুদ্ধের সময় জন্ম, মুক্তিযুদ্ধের মধ্যে জন্ম, কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। জামাতের যে ছেলেটা ডাকসু নির্বাচনে লিখেছিল যে আমাদের বীর শ্রেষ্ঠ মতিউর হাইজাকার, বয়স ছিল ছেলেটার 22 বছর, তাকে তো আর কেউ শিখায়নি, তাকে শিখিয়েছে তার দল শিবির। শিবিরের যে কারিকুলাম এটাই আছে। শিবিরের একটা পত্রিকায় লিখেছিল না গত ডিসেম্বরে যে মুসলমানরা এখন দুঃখ করে যে কেন 71-এ যুদ্ধ করেছিল, পরে আবার তারা তুলে নেয়। এখন বিএনপি সরকারকে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। আমি খুব সরাসরি কথা বলা পছন্দ করি, সব আমলই আমি বলেছি যে বিএনপি কি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়বে গণতান্ত্রিক ভাবে, নাকি একটু মুক্তিযুদ্ধ, একটু জামাত, একটু রাজাকার, একটু আপনার তালেবান, আবার ভারতের সঙ্গে বন্ধুত্ব, আবার গিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে সাউথ প্লাজায় সংবর্ধনা, এগুলো করতে গেলে বিএনপি হয়ে যাবে নো হয়ার। এইটা বিএনপির করা ঠিক হবে না। তবে আমি আপনাকে একটা কথা দিতে পারি যে বাংলাদেশে 5 আগস্টের পরের কয়েক মাস হয়তো অনেক মানুষ নীরব ছিল হঠাৎ নানা ঘটনায়, নানা বিষয়, কিন্তু এখন মানুষ খুব সরব। আমি জেলা উপজেলার খবর পাই, তো এরা আর কোথাও কোনো জায়গা পাচ্ছে না বলে মিডিয়া আছে, তাদের কথা বলতে তো ট্যাক্স দিতে হয় না, যে কারণে বলছে, কিন্তু এটাকে খাটো করে দেখা যাবে না। এবং এটার পিছনে আপনার অনেকগুলো পাপীরা রয়েছে। ওই যে আমার দেশ নাকি পত্রিকা আছে, সেইটা একটা মৌলবাদী প্রচারের কারখানা, এরকম অনেকগুলো আছে। এর বিরুদ্ধে আমি মনে করি আমাদের আরো পত্রিকা হওয়া দরকার, আমাদের প্রচারণা হওয়া দরকার, এবং আমাদেরকে এই শক্তিগুলোর বিরুদ্ধে। এবং আমরা ভুলতেই চেয়েছিলাম, বিশ্বাস করেন পান্না ভাই, আমরা ভুলতেই চেয়েছিলাম যে আর মুক্তিযুদ্ধ রাজাকার ইস্যু আর তুলবো না এত বছর পর, কিন্তু জামাত, এবি পার্টি এবং বিশেষ করে মহা টাউট, মহা বাটপার, লোভী, দুর্নীতিবাদ, শিশু হত্যাকারী ডক্টর ইউনূস আমাদেরকে আবার সেই প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। এই জন্য বড় অভাব অনুভব করছি খালাম্মার বা শহীদ জননী জাহানারা ইমামের, যিনি জাতির সময় দাঁড়িয়ে গিয়েছিলেন, আদালত হয়েছিল। যাক, আমরা জাহানারা ইমামের পুত্র সমরা রয়েছি, পুত্র কন্যারা, আমরা কোনো অবস্থাতেই আমাদের এই বাংলাদেশকে মৌলবাদের হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না, বরং তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা। জাহানারা ইমামের প্রসঙ্গ যখন তুললেন, আমি এটা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে জাহানারা ইমাম প্রসঙ্গেও আপত্তিকর মন্তব্য করার চেষ্টা করেছেন, যার প্রসঙ্গে কথা বলছিলেন যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলছিলেন যে তার প্রসঙ্গে কথা বলতে নেগেটিভলি, মানে ঘন্টা পর ঘন্টা কথা বলা যাবে, একটা টেলিভিশনে বলছেন, তাকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে।
মানে এই সব অধ্যত্ব শেষ কোথায়? শেখ হাসিনা ফিরতে চাইছেন, কিন্তু তারেক রহমানের সরকার কেন তাকে ফেরাতে উৎসাহ দেখাচ্ছে না? আজকে শনিবার বাংলাদেশের ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি ঘোষণা করেছেন যে কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ, অর্থাৎ দলগতভাবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল বা আওয়ামী লীগের আরও অনেক নেতা মন্ত্রী যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, বিচার সম্পন্ন হয়েছে হাসিনার ক্ষেত্রে এবং আসাদুজ্জামান খান কামালের ক্ষেত্রে তো একটি মামলায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন দলগতভাবে আওয়ামী লীগকে তারকে বিচার করার একটা প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে বলে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিতে আয়োজিত ঢাকার অনুষ্ঠানে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে, অর্থাৎ দলগতভাবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টি, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়তে। এই সময়তেই তারা সংশ্লিষ্ট আইনে কতগুলি সংশোধনী অন্তর্ভুক্ত করে এবং তার ফলে এখন আওয়ামী লীগ বা যে কোনো দল, সেই দলকে তাদের কোনো কৃতকর্মের জন্যে অভিযুক্ত করে আদালতে বিচারের মুখোমুখি করার রাস্তা খোলা হয়ে গিয়েছে এবং বিএনপি সেই আইন বহাল রেখেছে। এগুলি পুরনো কথা, আপনারা জানেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ, সেই কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার, বিএনপি সেটাও বহাল রেখেছে। যারা অনেকে ভেবেছিলেন যে বিএনপি একটি রাজনৈতিক দল, তারা আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে না, কার্যক্রম নিষিদ্ধ করবে না, এমনকি বিএনপি দলের শীর্ষ নেতৃত্বের তরফে একাধিকবার সে কথা বলাও হয়েছিল, কিন্তু ক্ষমতায় আসার পর তারা কিন্তু সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন। এখন আমি যে প্রশ্নটিকে সামনে রেখে এই ভিডিওর বিষয়ে বলতে চাইছি সেটি হচ্ছে যে সকলেই এখন জেনে গিয়েছেন যে শেখ হাসিনা তিনি বহু সংবাদ মাধ্যমকে, অর্থাৎ আন্তর্জাতিক এবং ভারতের বহু সংবাদ মাধ্যম, তার সঙ্গে দ্য ওয়াল, আমি যে প্রতিষ্ঠান থেকে এই ভিডিও করছি দ্য ওয়াল, তাকেও তিনি দু দফায় যে সাক্ষাৎকার দিয়েছেন, তার দ্বিতীয় দফার সাক্ষাৎকারে তিনি কিন্তু খুব স্পষ্ট করেই বলেছেন যে এবছর এই সাক্ষাৎকারটি প্রায় মাস দুয়েক আগে আমি নিয়েছিলাম, যে এবছরই তিনি দেশে ফিরে যাবেন এবং তিনি একথাও বলেছেন যে এবছর কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, এই বিষয়গুলি সম্পূর্ণই তার সিদ্ধান্ত, এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। এবং তিনি এও ঘোষণা করেছেন যে দেশে ফিরে তার কি ধরনের কর্মসূচি আছে, তিনি রাজনীতিতে কিভাবে আবার অবদান রাখতে চান, যদিও তিনি জানেন যে তার মাথার উপরে মৃত্যুদণ্ডের খাড়া ঝুলছে। শেখ হাসিনা ওই সাক্ষাৎকারে বলেছেন যে আমি বাংলাদেশের সরকারকে বলছি যে আমার পাসপোর্টটা আমাকে ফিরিয়ে দেওয়া হোক, তার কারণ তার যে রেড পাসপোর্ট, আর কূটনীতিকরা এবং রাজনীতিকরা, বিশেষ করে মন্ত্রীরা যে পাসপোর্ট পান, সেই কূটনীতিকরা পাসপোর্ট সেটি বাজেয়াপ্ত করেছিল বা সেটিকে নিষিদ্ধ করে দিয়েছিল অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা বলেছেন আমাকে পাসপোর্ট ফিরিয়ে দিন বা আমাকে ট্রাভেল ডকুমেন্টস পাঠান আমার জন্যে। তিনি তারেক রহমানের সরকারের উদ্দেশ্যে বলেছেন যে আমি ঢাকায় পৌঁছলে আমাকে কোথায় নিয়ে রাখা হবে, কোন কারাগারে আমাকে রাখবেন, সেটাও আপনারা স্থির করুন। তিনি আরও বলেছেন যে আমার ফাঁসির সাজা হয়েছে, ফলে আমাকে কোথায় ফাঁসি দেবেন তার জন্য আপনারা মঞ্চ প্রস্তুত করুন। রাজনীতিবিদেরা যে ভাষায় কথা বলেন তার থেকে অনেকটা চড়া সুরে সাহসের সঙ্গে শেখ হাসিনা এই কথাগুলি চ্যালেঞ্জের সুরে তারেক রহমানের সরকারের উদ্দেশ্যে বলে রেখেছেন এবং এটা বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা তার দলকে রক্ষা করতে এই ঝুঁকিটা তিনি নিচ্ছেন যে তার মৃত্যুদণ্ড হতে পারে এবং এই মৃত্যুদণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে শুধুমাত্র বিএনপি সরকার নয়, তাদের সহযোগী বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামী, এনসিপি, এরা সকলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ব্যাপারে এক পায়ে খাড়া, অর্থাৎ তারা চায় যে হাসিনা ফিরলে তাকে ফাঁসি কাঠে ঝোলানো হোক। কিন্তু শেখ হাসিনা তারপরেও কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তিনি এটা উপলব্ধি করেছেন যে তিনি দেশে ফিরলে পরে আওয়ামী লীগের আরও যে পরিমাণ শক্তি সঞ্চয় হবে এবং যেভাবে দল রিভাইভ করবে সেটা
দলকে তার তরফে হয়ে যাবে একটা অমূল্য উপহার। অর্থাৎ তিনি তার দলকে বাঁচানোর জন্যে তিনি নিজে ব্যক্তিগতভাবে এই ঝুঁকি নেবেন, এই ঘোষণা তিনি কিন্তু করে দিয়েছেন যে তিনি ফিরবেন এবং এ বছরই ফিরবেন, এবং তিনি ঠিক করবেন কবে কোথা দিয়ে তিনি দেশে মানে ফেরত যাবেন। এই রকম এত জোরালোভাবে এই রকম একটা ঘোষণার পর অনেকেই কিন্তু প্রত্যাশা করেছিলেন যে তারেক রহমানের সরকারও হাসিনার চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে আইনি পথে ফেরত নেওয়ার জন্য ভারতের ওপর তীব্র চাপ তৈরি করবে। অর্থাৎ তারা এই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত নেওয়ার জন্যে মানে ভারত বা নয়াদিল্লির ওপরে প্রবল চাপ তৈরি করবে। এটা অনেকে ধারণা ছিল যে তার কারণ এটাই নিয়ম যে তিনি যেহেতু সাজাপ্রাপ্ত আসামি, এখন প্রত্যর্পণ নিয়ম অনুযায়ী তার কি সাজা হয়েছে, সেই সাজা কারা দিয়েছে, কেন দিয়েছে, এই সংক্রান্ত সমস্ত নথিপত্র ভারত সরকারের কাছে পাঠিয়ে দাবি করার কথা। ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে কিনা, অর্থাৎ হস্তান্তর করবে কিনা, সেটি আরেকটি ভিন্নতর প্রশ্ন। সেখানে আমি আপনাদের ইতিমধ্যে একাধিকবার বলেছি যে এরকম কোনো সিদ্ধান্ত ভারত সরকার নেবে না। তার কারণ বাংলাদেশের অভ্যন্তরে যে বিচার ব্যবস্থার যে অবস্থা, তার যা মান, সেই এবং আরব যা রাজনৈতিক পরিস্থিতি, যে জিঘাংসার পরিস্থিতি চলছে, তাতে এইরকম একজন ব্যক্তি যিনি একটি দেশের 5 বারের প্রধানমন্ত্রী, একটি দলের 45 বছরের সভানেত্রী এবং বঙ্গবন্ধুর কন্যা, এবং যিনি একটা সংকটময় মুহূর্তে ভারতে আশ্রয় মানে প্রার্থী ছিলেন এবং তাকে আনা হয়েছিল ভারতে, এবং ভারত সরকার তৎপরতার সঙ্গে তাকে আশ্রয় দিয়েছে, তাকে কোনো মতেই ভারত এরকম একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবে না যে যেখানে গেলে শেখ হাসিনার অনেক বড় বিপদ হতে পারে। কিন্তু আইনের দৃষ্টিকোণ থেকে এবং বাংলাদেশে বিএনপি এবং তার সহযোগী কিন্তু বিরোধী দল অর্থাৎ জামাত, এনসিপি, তাদের তরফে যে দাবিটা খুব জোরালোভাবে ওঠা উচিত ছিল এবং সরকারের তরফে যে তৎপরতা দেখানো উচিত ছিল যে শেখ হাসিনাকে এবার ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করা হবে, এই তৎপরতাটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং দুদিন আগে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে, আইনি পথে ফেরানোর ব্যাপারে কোনো অগ্রগতি নেই। আমি আপনাদের বলি যে চিঠি শেখ হাসিনাকে ফেরানোর জন্যে বাংলাদেশ সরকারের তরফে পাঠানো হয়েছিল নয়াদিল্লিতে, যে চিঠির বিষয়ে নয়াদিল্লি বারে বারেই বলেছে যে আমরা আইনি বিষয়গুলো খতিয়ে দেখছি, সে চিঠি কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আসা চিঠি। তারপরে প্রায় 4-4.5 মাস হয়ে গেল বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি সরকার কিন্তু কোনো চিঠি চাপাটি ভারতে পাঠায়নি। ভারত সফরে এসেছিলেন বিদেশমন্ত্রী খলিলুর রহমান, তখন তার সঙ্গে আলোচনা প্রসঙ্গে হাসিনার প্রত্যর্পণের বিষয়টি দিল্লির কর্তাদের সঙ্গে আলোচনায় উঠেছিল এমনটি শোনা যায়। কিন্তু এই মৌখিক আলোচনার তো কোনো ভিত্তি নেই। মূল বিষয় হচ্ছে যে তথ্য প্রমাণ সহ দিল্লির কাছে হাসিনারকে যে প্রত্যর্পণের দাবি পেশ করা, সেই ব্যাপারে কিন্তু তারেক রহমানের সরকার কোনো রকম উৎসাহ, আগ্রহ বা উদ্যোগ এসব কোনো কিছুই তাদের দেখা যাচ্ছে না। আবার যদিও বারে বারেই তারা হুঙ্কার দিচ্ছে যে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, এমনকি সালাউদ্দিন আহমেদ আজকে বলেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তারপর দিল্লিতে আওয়ামী লীগের দাফনও হয়ে গিয়েছে। কিন্তু সেই দলকে আটকানোর জন্যে, সেই দলকে মোকাবিলার জন্যে এখন তারা বলছেন যে এই দলের বিচার হবে। তার মানে সালাউদ্দিন আহমেদের কথা অনুযায়ী মরণোত্তর আওয়ামী লীগের বিচার হবে, অর্থাৎ মৃত আওয়ামী লীগের বিচার হবে। যাই হোক, রাজনীতিতে আমরা এই ধরনের বিচিত্র কথাবার্তা শুনতে অভ্যস্ত, এইটা বড় কিছু বিষয় নয়। মূল বিষয়টি হচ্ছে যে তারেক রহমানের সরকার তারা কেন শেখ হাসিনার চ্যালেঞ্জ গ্রহণ করে তৎপরতার সঙ্গে ভারত সরকারকে কথা বলছেন না, বা এতদিন পর্যন্ত বলেনি যে শেখ হাসিনা ভারতে অবস্থান করে সাংবাদিক বৈঠক, সংবাদদের মানে ইন্টারভিউ দিয়ে, সাক্ষাৎকার দিয়ে তিনি বারে বারে বলছেন যে তিনি ফিরে আসবেন এবং এবছরই ফিরবেন, আমরা তাকে আইনি পথেই ফেরত চাই।
এটা না করার একটা কারণ যেটা আমি ইতিমধ্যে অনেকবার ভিডিওতে বলেওছি, আবার আমি নতুন করে কথা বলছিলাম বাংলাদেশের আমার পরিচিত জন যারা আছেন, সাংবাদিক এবং প্রশাসন এবং সুশীল সমাজের ব্যক্তি, আমি তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার এই যে বিষয়টি, এই বিষয়টিকে মোটামুটি বিএনপি সরকার তাদের কার্যক্রম থেকে সম্পূর্ণ মাইনাস করে রেখেছে। তার কারণ তারা এটা চায় না যে শেখ হাসিনা দেশে ফিরুন, তারা এটা চায় না। কারণ শেখ হাসিনা দেশে ফিরবে, তারপর তার সাজা হবে, তার মৃত্যুদণ্ড হবে, এই যে বিষয়গুলি যেগুলি নিয়ে লোক খ্যাপানো কথা বাংলাদেশের মাঠে ময়দানে নানানজন বলার চেষ্টা করছেন, বিএনপি নেতারা বলছেন, এগুলি সবই কিন্তু আসলে লোক খ্যাপানো, লোক দেখানো কথা। শেখ হাসিনাকে তারেক রহমান কোনো অবস্থাতেই চান না শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হোক। তার একটা বড় কারণ কিন্তু হচ্ছে রাজনৈতিক। সেটি হচ্ছে যে এই কার্যক্রম নিষিদ্ধ দলটিকে নিয়েও তারেক রহমান এতভাবে বিব্রত, বিচলিত, চিন্তিত এবং তার দল এত অসহায় অবস্থার মধ্যে পড়েছে যে তারা এখন প্রমাদ গুনছেন যে সত্যি যদি শেখ হাসিনা কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করে ফেলেন তাহলে কি হবে, এই বিষয়টি আমি বিএনপির কয়েকজন নেতার কাছ থেকেও জানতে চেয়েছিলাম যে তারা কি মনে করছেন। একান্তে অবশ্যই নাম প্রকাশ না করার শর্তে তারা ব্যক্তিগত সম্পর্কের খাতিরেই তারা খানিকটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। তারাও মনে করছেন যে শেখ হাসিনার এই যে ঘোষণাটি, এই ঘোষণাটি অত্যন্ত কুশলী একটি ঘোষণা এবং তিনি যদি সত্যি এই সুযোগ তৈরি করতে পারেন যে তিনি দেশে ফিরে আসবেন, তাহলে আওয়ামী লীগের যে জাগরণটি হবে, একজন বিএনপি নেতার কথায়, সেই জাগরণটি 2024-এর 5 আগস্টের তুলনায় অনেক বেশি হবে। অর্থাৎ আওয়ামী লীগ যে অবস্থায় ক্ষমতাচ্যুত হয়েছে বা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, নেতৃত্বের নিয়ে দিশাহীনতার মধ্যে পড়েছে, তার থেকে অনেক বেশি সংগঠিত, পরিমিত এবং বিশাল জনপ্রিয়তা নিয়ে আওয়ামী লীগ আবার তার ময়দানে, রাজনীতির ময়দানে ফিরে আসবে। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগ সম্পর্কে একটা যে কি বলা যায় সহানুভূতি এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রয়োজনীয়তা, এই বিষয়গুলি নানাজন তাদের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্ত করছেন। সমাজ মাধ্যমে মানুষ এখন আর অত ভীত সন্ত্রস্ত নয়। তারা সমাজ মাধ্যমে প্রকাশ্যে বলছেন, ক্যামেরার সামনে বলছেন যে হাসিনার কি অবদান ছিল এবং হাসিনাকে তাড়ানোর পর তাদের কি বিপদের মধ্যে তারা পড়েছেন, এই বিষয়গুলি কিন্তু একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সব স্তরের মানুষ, অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন এক বাক্যে এটা স্বীকার করছেন যে শেখ হাসিনার জমানাটা তাদের জন্য যথেষ্ট মঙ্গলদায়ক ছিল। ফলে হাসিনা যদি ফিরে যান তাহলে শুধুমাত্র যে আওয়ামী লীগের পুনরুজ্জীবন হবে, আওয়ামী লীগ সংগঠিত হয়ে যাবে পুরো মাত্রায়, অনেকটাই হয়ে গেছে এবং নেতৃত্বহীন অবস্থায় যতটা হয়েছে সেটাও প্রায় দৃষ্টান্তহীন, এমন নজির প্রায় নেই বললেই চলে। কিন্তু হাসিনা যদি ফিরে যান তাহলে বলা হচ্ছে যে আওয়ামী লীগের এমন জাগরণ হবে বা আওয়ামী লীগ এতটা শক্তিশালী হয়ে উঠবে যে সেটা সামাল দেওয়ার মতো অবস্থা বিএনপি, জামাত, এনসিপি সম্মিলিতভাবেও সেটা তারা করতে পারবে না। ফলে তারা এখন মনে করছেন যে শেখ হাসিনা যতদিন সম্ভব ভারতে অবস্থান করুক, এটাই তাদের জন্য মঙ্গল। কারণ তিনি ফিরলে পরে ঢাকার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যিনি সাম্প্রতিক সময়ে নানা কর্মকাণ্ডে বিতর্কিত হয়েছেন, বিশেষ করে নিজের সন্তানের নামে ইউনিয়নের নামকরণ, নিজের নামে 50 বছরের বেশি পুরনো স্কুলের নাম বদলে নিজের নামে নামকরণ, এরকম বহু ঘটনা ঘটেছে এবং তার নিজের উপজেলায় সব থেকে বেশি বরাদ্দ নেওয়া, এই ঘটনাগুলো নিয়ে তার
ব্যাপক সমালোচনা হয়েছে, যে সমালোচনাটা এর আগে মেটিকুলাস সরকারের আমলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অনেক বেশি হয়েছে, নিজের উপজেলার নামে ইচ্ছা মতো বরাদ্দ নেয়ার ব্যাপারটা। বিএনপি সরকারকে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল এরকম বিভিন্ন ঘটনা, মীর শাহে আলমের এরকম বিভিন্ন ঘটনার কারণে। গতকালকে মজার একটা ঘটনা ঘটেছে এবং গতকালকের এই ঘটনাটা কেন যেন আমার মনে হয় যে মীর শাহে আলম এড়িয়ে গেলে পারতেন, বরং তিনি এই বক্তব্যটা দিয়ে আরও বেশি নিজেদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন এবং আওয়ামী লীগের বোধহয় পরোক্ষভাবে বড় উপকার করে ফেলেছেন। তাতে মনে হয়েছে যে কোনোভাবেই সরকার চাইলেও জয় বাংলা বলা ঠেকাতে পারছে না এবং তার উপস্থিতিতে তার মঞ্চেই একজন বক্তা জয় বাংলা বলছেন, জয় বাংলা সেটা ভুলক্রমে বলেছেন, এটা ভেবে তো তিনি এড়িয়ে যেতে পারতেন। এড়িয়ে না গিয়ে তিনি তার বক্তব্যে সেটা নিয়ে যেভাবে আরও একটু বেশি করে কসলাকসলি করলেন, তাতে এটা প্রমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে যে তিনি চাইছেন, তার সরকার চাইছে, কিন্তু জয় বাংলা স্লোগান থামানো যাচ্ছে না। এটা কি আওয়ামী লীগের জন্য একটা বড় পজিটিভ ব্যাপার তৈরি করে দিলেন না মন্ত্রী নিজেই? চলুন একটু ঘটনার ভেতরে ঢুকি। একটা ভিডিও ভাইরাল হলো, সেই ভিডিওতে কি ছিল এবং মন্ত্রী কি বলছেন এবং সেই বলাটা তার সরকারের জন্য উপকার হলো কিনা। একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে আমরা দেখছি একটি অনুষ্ঠান যেখানে মীর শাহে আলম প্রধান অতিথি এবং অনুষ্ঠানটা দেখে মনে হচ্ছে যে সমবায় সমিতি কেন্দ্রিক কোনো একটা অনুষ্ঠান। সেখানে একজন মহিলা বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যের শেষে তিনি বলছেন, আমার বক্তব্য এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম, জয় বাংলা। সালাম দেওয়ার পরে জয় বাংলা বলছেন, বলে তার বক্তব্যটা শেষ করছেন। তার মানে সেই মহিলা অভ্যস্ত, জয় বাংলা বলতে অভ্যস্ত, হয় তিনি আওয়ামী লীগ করেন কিংবা যে কোনোভাবেই ব্যাপারটা অভ্যস্ত। অনেকে বলছেন এই ভিডিও যেভাবে ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে 15.5 বছরের অভ্যাস তো আর একদিনে যাবে না। আপনি 15.5 বছরে যারা জয় বাংলা বলেছে কিংবা আওয়ামী লীগ সাজার চেষ্টা করেছে তারা হঠাৎ করেই তো আর বিএনপি হয়ে যেতে পারবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা তিনি যদি পাশ কেটে যেতেন, তিনি যদি এই ব্যাপারে বক্তব্য না দিতেন, আবার পরে মন্ত্রীর কথা বলছি, তাহলে এই ভিডিওটা আমি নিশ্চিত ভাইরাল হতো না। কারণ এরকম ইনসিডেন্ট তো অনেক ঘটেছে, এরকম ইনসিডেন্ট মিছিলে ঘটেছে, মানে এরকম মঞ্চে ঘটেছে, এর আগে অনেকবার ঘটেছে এবং ইউনূস সরকারের আমলে অনেকবার ঘটতে দেখেছি, ভিডিও ভাইরাল হতে দেখেছি। কিন্তু বিএনপি সরকারের একজন প্রতিমন্ত্রী যিনি ইতিমধ্যেই নানাভাবে বিতর্কিত হয়েছেন, তিনি আবার যেভাবে বললেন, তিনি কি বলছেন? তিনি বলছেন যে বক্তব্য লিখে দেওয়ার পরেও বলে জয় বাংলা। এখন আপনাদের সমিতির অবস্থা কি বুঝেন? সমবায় সমিতিগুলোর অবস্থা কি বুঝেন? বুঝে দেখেন। ওনার বক্তব্যের শেষে ডিজি আমাকে দেখালো, লেখা আছে, অর্থাৎ লিখিত বক্তব্য ডিজি তাকে দেখিয়েছেন, লেখা আছে শেষে খোদা হাফেজ। উনি মাঝখানে আরেকটা বলে চলে গেল, জয় বাংলা বলে চলে গেল। তার মানে আপনাদের সমিতিগুলোর অবস্থা কি, আপনাদের সমবায় সমিতিগুলোর অবস্থা কি? এই বক্তব্য হচ্ছে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের। এই বক্তব্য কি প্রমাণ করে না যে এক ধরনের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে জয় বাংলা ঠেকানো যাচ্ছে না? তাতে কি বিএনপির উপকার হলো নাকি আওয়ামী লীগের উপকার হলো? আমার মনে হয় যে তিনি অতি উৎসাহী এটাতে হতে গিয়ে পরোক্ষভাবে আওয়ামী লীগের অনেক বড় উপকার করে দিলেন। আওয়ামী লীগ এখন এটা নিয়ে যে ন্যারেটিভ তৈরি করতে পারছে, অলরেডি শুরু করেছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে যত চেষ্টাই করো জয় বাংলাকে থামানো যাবে না, জয় বাংলা থামানোর জিনিস না। যদি এই প্রতিমন্ত্রী এটাতে অতি উৎসাহ না দেখাতেন, তিনি যদি কৌশলী হতেন, তিনি যদি এটাকে অ্যাভয়েড করতেন, তিনি তার বক্তব্যে নতুন করে এটাকে আবার স্মরণ করিয়ে না দিতেন, মানে ব্যাপারটা হচ্ছে যে কেউ জয় বাংলা বলছে, তাতে সমস্যা কি? আপনার সমস্যা কি? জয় বাংলাকে আপনি আওয়ামী লীগের স্লোগানই ভাবছেন কেন? একজন মুখ ফসকে বলেছে সেটাকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন কেন? এত গুরুত্ব দিয়ে যেটা প্রমাণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি খোদা হাফেজ বলতে বলছেন কিংবা বাংলাদেশ জিন্দাবাদ বলতে বলছেন, কিন্তু তিনি জয় বাংলা বলছেন। তাতে করে ইজ্জতটা কার গেল? ওই মহিলার গেল নাকি আপনার গেল? সেটা একটা অনেক বড় প্রশ্ন। আমার মনে হয় যে এমপি মন্ত্রীরা রাজনীতি সচেতন হতে হবে আরও বেশি। কারণ কাউকে ডমিনেট করতে গিয়ে উল্টো যদি এই ডমিনেট করার ঘটনাটা তার উপকারে চলে আসে এবং নিজেকে বিব্রতকর পরিস্থিতিতে